সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের সামনে আমি তোমাদের কাছ থেকে উপস্থাপন করছি আমার পঞ্চম ক্লাস। আজকের ক্লাসের আমার আলোচনার বিষয় হচ্ছে প্রতিবেদন। তার আগে তোমাদেরকে বলি চতুর্থ ক্লাসে আমি উচ্চারণের উপর তোমাদের কিছু হোমওয়ার্ক দেওয়া হয়েছিল। তোমরা কতটুকু সে বাড়ির কাজ করে হোমওয়ার্ক করেছো জানি না, তবে কোনো কাজ পেন্ডিং রাখবে না। এখন অফুরন্ত সময়, এই সময়গুলোকে কাজে লাগাতে। আমি আজকে এই আইটেমটা আলোচনা করতেছি এই জন্যই যে প্রতিবেদন লেখার কিছু নিয়ম কানুন ফরম্যাট আছে। এই ফরম্যাটগুলো এই জন্যই জানতে হবে যে একটা প্রতিবেদনের উপরে 10 মার্কস থাকে। 10 মার্কসের মধ্যে আমরা ফরম্যাটের উপরেই পাই হলো 4 মার্কস। তোমাদের যদি ফরম্যাটটা ঠিক থাকে তাহলে কিন্তু তোমরা 4 মার্কস পাবা। আর বক্তব্য বিষয় হলো 6। আমরা যখন বোর্ডের খাতা কাটি তখন এই বিষয়টা প্রাধান্য দেওয়া হয়। সুতরাং ফরম্যাটে ভুল করা যাবে না। ফরম্যাটে একটু ভুল হলে দেখা যাচ্ছে যে 4 মাস থেকে আমরা বঞ্চিত। সুতরাং আমাদেরকে প্রতিবেদন লেখায় যত্নশীল হতে হবে এবং প্রতিবেদনের যে বিষয়গুলো আমি আজকে উপস্থাপন করব সেটা তোমাদেরকে মনে রাখতে হবে এবং এই প্রতিবেদনের কোন কোন বক্তব্য কোন কোন বিষয়গুলো আমরা তুলে ধরবো, প্রতিবেদন কত ধরনের হয়, এই বিষয়গুলো আমরা জানবো ইনশাআল্লাহ। আমরা কথা না বাড়িয়ে আমরা আলোচনায় আসি। দেখা যাচ্ছে যে আমরা প্রতিবেদনে আমাদের প্রতিবেদনের আলোচনা বিষয়। আমরা প্রতিবেদন সম্পর্কে আগে আমরা প্রাথমিক কিছু আলোচনা করব, তারপরে ফরম্যাটে যাব প্রতিবেদন সম্পর্কে। এরপরে আমরা আসতেছি। দেখো যে প্রতিবেদন শব্দটির পারিভাষিক শব্দ হিসেবে ব্যবহার হয় রিপোর্টের, অর্থাৎ রিপোর্টের পারিভাষিক শব্দ হলো প্রতিবেদন। রিপোর্ট আমরা, তোমাদের মনে হয় যে এই রিপোর্ট ইংরেজি সিলেবাসও আছে, জাস্ট তারই বাংলা। এই রিপোর্ট আমাদেরকে করতে হয়, আর বাংলা হবে প্রতিবেদন। তাহলে তার আগে বলব, আমি এর গুরুত্বটা আমি পরে বলতেছি। এরপরে আসি আমরা যে রিপোর্টের আবেদনিক অর্থ হচ্ছে সমাচার, বিবরণী বা বিবৃতি। সমাচার, বিবরণী বা বিবৃতি, এই জন্য বলে রিপোর্ট হলো বিবৃতি। রিপোর্ট এরপরে দেখো যে কোনো নির্দিষ্ট বিষয়ে প্রয়োজনীয় তথ্যানুসন্ধানের পর যে ধারাবাহিক বিবরণী তৈরি করা হয় তাকে প্রতিবেদন বলে। অর্থাৎ আমরা যখন একটা বিষয়ে প্রতিবেদন লিখব, অবশ্যই তার মধ্যে অনেক তথ্য থাকবে। তথ্য উপাত্ত সংগ্রহ করে সব কিছুর বিবরণ দিয়ে একটা প্রতিবেদন তৈরি করা হয়, সেটা যে কোনো প্রতিবেদনই হোক না কেন। আর এই প্রতিবেদন এই জন্যই করা হয়, প্রতিবেদন আমাদের গুরুত্ব এই জন্যই দিতে হবে যে আজকে তোমরা ইন্টারমিডিয়েট স্টুডেন্ট আছো, কালকে দেখা যাচ্ছে যে তোমাদের কর্মক্ষেত্র তৈরি হয়ে গেল। এখন এখানে দাপ্তরিক প্রতিবেদনটা তখন দেখা যাচ্ছে এইগুলোর কাজে লাগবে। এই জন্য প্রতিবেদন আমাদেরকে, আমরা তো আর আমার অধস্তন কোনো কর্মকর্তাকে বলতে পারি না ভাই আমার এই প্রতিবেদনটা লিখে দেন, বা প্রতিবেদনটা কেমন হবে, বা প্রতিবেদন লেখা জানি না, এটা প্রকাশ করে নিজের ব্যক্তিত্বহীনতা। সুতরাং আমরা অবশ্যই এই বিষয়গুলো জানবো এবং এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে ইনশাআল্লাহ। এরপরে আসি আমরা প্রতিবেদন প্রকারভেদ। কত ধরনের প্রতিবেদন হয়? আমরা প্রতিবেদন মোটামুটি 3 ধরনের প্রতিবেদন পাই। 1 নম্বর দেখো যে সংবাদ, সাধারণ প্রতিবেদন, সংবাদ প্রতিবেদন, দাপ্তরিক প্রতিবেদন। এই 3 ধরনের প্রতিবেদন আমরা পাই। সাধারণ প্রতিবেদন কি, সংবাদ প্রতিবেদন কি, দাপ্তরিক প্রতিবেদন কি, আমরা পরে আসতেছি। দেখো সাধারণ প্রতিবেদনটা হবে আমাদের যে এই ধরনের প্রতিবেদন যে যে কোনো সচেতন ব্যক্তি লিখতে পারে। অর্থাৎ আমি সচেতনতা তৈরির জন্য মানুষের, বা আমার সচেতনতার জন্য একটা প্রতিবেদন আমি দিতে পারি, সেটা যে কথা হোক না কেন আমরা প্রতিবেদন উপস্থাপন করতে পারি। কোনো সমস্যা হতে পারে, তারপরে সম্ভাবনা হতে পারে, সুপারিশ দিতে পারি আমরা। আচ্ছা, তারপরে আসলো আমাদের সংবাদ প্রতিবেদন। আসলে রিপোর্ট শব্দের অর্থ হলো প্রতিবেদন, আর
রিপোর্টার যদি বলি আমরা, তাহলে রিপোর্টার শব্দের অর্থ হলো সাংবাদিক। তাহলে আমরা বুঝতে পারছি রিপোর্ট থেকে রিপোর্টার, রিপোর্টার হলো সাংবাদিকরা যেটা লিখে সেটাই প্রতিবেদন। সুতরাং এইটাই হলো সংবাদ প্রতিবেদন বলতে পারি আমরা। এ ধরনের প্রতিবেদন আমরা পত্রপত্রিকা, টিভি সমূহের নিউজ প্রতিবেদকে এ ধরনের প্রতিবেদন উপস্থাপন করা হয় বা তারা লিখে থাকেন। সুতরাং এই পত্রপত্রিকা অথবা টিভি, এটাই হলো আমাদের সংবাদ প্রতিবেদন, যেটা আমরা উপস্থাপন করি। আমরা যে পেপার পড়ি, এই পেপারে যে রিপোর্টগুলো আছে এটাও কিন্তু একটা প্রতিবেদন, এটাই হলো সংবাদ প্রতিবেদন। তারপরে আছে আমাদের দাপ্তরিক প্রতিবেদন। দাপ্তরিক প্রতিবেদন বলতে বোঝাচ্ছে যে তুমি একটা দপ্তরে চাকরি করতেছো, সেই দপ্তরে চাকরি করার ফলে দেখা যাচ্ছে যে ওইখানে বিভিন্ন বিষয় নিয়ে প্রতিবেদন লিখতে হয়। যেমন মনে করি দাপ্তরিক প্রতিবেদন, তুমি একজন জেলা শিক্ষা অফিসার। শিক্ষা অফিসার বলতে কি মানে যারা শিক্ষা অফিসার, এখন বাংলাদেশ সরকার মনে করলো যে তোমাকে সারা বাংলাদেশে কিছু মাধ্যমিক বিদ্যালয়ে প্রতিষ্ঠা করা হবে। সুতরাং এই মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করতে গেলে সরকার তো আর সারা দেশ ঘুরে বেড়াবে না। তখন করবে কি, যে 64টা জেলায় একটা চিঠি লিখবে, মনে করো যে মন্ত্রণালয় থেকে এই জেলা শিক্ষা অফিসারদের কাছে। এইভাবে চাইতে পারে যে আপনার এলাকার আহ, মাধ্যমিক শিক্ষা সম্পর্কিত প্রতিবেদন পেশ করুন। তখন দেখা যাচ্ছে এই যে চিঠি পাঠালো একটা, মনে করো সচিবালয় থেকে, তারপর ওই চিঠির পরিপ্রেক্ষিতে এনি তখন একটা প্রতিবেদন দিবে তার জেলার অবস্থা, অর্থাৎ এখানকার ছাত্র মানে মাধ্যমিক বিদ্যালয় কতটি, প্রাথমিক বিদ্যালয় কতটি, মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির হার কেমন, পাশের হার কেমন, ছাত্রছাত্রীর সংখ্যা কত, এই জেলায় ছাত্রছাত্রীর সংখ্যা কত। তখন দেখা যাচ্ছে যে জেলা অনুপাতে বা ইয়া অনুপাতে যেখানে যতটুকু বন্টন মানে বিদ্যালয় প্রতিষ্ঠা করা যায়, তখন মন্ত্রণালয় থেকে তারা ওর উপর ভিত্তি, ওই রিপোর্টের উপর ভিত্তি করে কিন্তু স্কুল বরাদ্দ আসে। সুতরাং এই যে একটা গুরুত্বপূর্ণ রিপোর্ট লেখা, মানে তোমাদের রিপোর্টের উপরেই ভিত্তি করবে যে তুমি কি চাচ্ছ বা তোমার সমস্যা আছে কিনা, বা কোন কোন বিষয়গুলো তুলে ধরলে তুমি তোমার এলাকায় তুমি একটা মাধ্যমিক বিদ্যালয় পাওয়া। সুতরাং এটা সম্পূর্ণ নির্ভর করতেছে মানে এই দাপ্তরিক প্রতিবেদনের উপর। সুতরাং দাপ্তরিক প্রতিবেদন আমাদের অবশ্যই ভালো হতে হবে। আমরা এর পরের বিষয়গুলো আমরা আলোচনা করি। প্রতিবেদন তৈরি করতে গেলে কিছু বিষয় লাগবে, যে বিষয়গুলো আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে আসে কি কি বিষয়। বিষয়গুলো গুরুত্বপূর্ণ এই জন্যই বলতেছি যে খালি প্রতিবেদন লিখলেই হবে না। ভাষা কিন্তু সবাই আমরা জানি, কিন্তু ওই ভাষাটাকে সহজ সরল প্রাঞ্জলভাবে উপস্থাপন করতে হবে যেন সবাই বুঝতে পারে। এবং মানে প্রতিবেদন লেখার এই নির্দিষ্ট কাঠামোগুলো লাগবে। যেমন প্রতিবেদন, যেমন এই জন্য নির্দিষ্ট কাঠামো বলতে এখানে বোঝাচ্ছি আমি, প্রতিবেদকের নাম লিখতে হবে, ঠিকানা লিখতে হবে, স্থান সময় উল্লেখ করতে হবে এবং কত তারিখ এটা উল্লেখ করতে হবে। 1 নম্বরে, ক নম্বর এটা তুলছি আমি। তারপরে তোমরা দেখো যে সুসংহত ও বাহুল্য বর্জিত, অর্থাৎ মানে তোমাদের এই প্রতিবেদনটা হবে সংহত এবং বাহুল্য বর্জিত, মানে একটাই কথা বারবার তুমি উপস্থাপন করবা, এতে করে প্রতিবেদনের সৌন্দর্য নষ্ট হবে। সুতরাং এই ধরনের প্রতিবেদন লেখা যাবে না, এটা বর্জন করতে হবে। সরি। এরপরে আমরা আসি বস্তুনিষ্ঠতা। প্রতিবেদন খালি লিখতে হবে না, প্রতিবেদনটা হতে হবে বস্তুনিষ্ঠ। এখানে বস্তুনিষ্ঠ যে বস্তু যেটাকে তুমি তুলে ধরতে চাবা সেটা সুন্দরভাবে উপস্থাপন করতে হবে। এখানে আবেগ অনুভূতির কোনো সুযোগ নেই। মানে মানে মনে করো যে একটা প্রতিবেদন তুমি লিখলা, দেখা যাচ্ছে তুমি থানার একজন ওসি, এখন তোমাকে একটা প্রতিবেদন লিখতে বললে, এখন যে অপরাধী তার ব্যাপারে তোমার একটু মানে দুর্বলতা আছে। এখন দেখা যাচ্ছে যে এমনভাবে প্রতিবেদনটা লিখছো তুমি তার বিষয়ে এমন আবেগে না, তার মানে খুব মানে সমস্যা, অর্থাৎ সে একটা পরিবারের কর্মকর্তা, দেখা যাচ্ছে যে তাকে যদি শাস্তি দেওয়া হয়, দেখা যাচ্ছে যে পরিবারের তো আর চলারই কোনো উপায় থাকবে না। তারপরে তার একমাত্র ছেলে অমুক তমুক, এই বিষয়গুলো তুলে এগুলা কখনোই করা যাবে না। মানে যখনই প্রতিবেদন লেখাতে হবে তখন হতে হবে অনুভূতির, এখানে আবেগ অনুভূতির জায়গা নেই। তারপর তথ্য উপাত্ত যেটা হয়তো সুনির্দিষ্ট প্রতিবেদন পেশ করতে হবে, কোনো এখানে আবেগ ব্যবহার করা যাবে না। সুতরাং তুমি যখন প্রতিবেদন লিখবা তখন তোমাকে নিরপেক্ষ থাকতে হবে। এরপরে আসি আমরা যে ভাষা।
এখন এই প্রতিবেদনের ভাষা হতে হবে অত্যন্ত সহজ সরল প্রাঞ্জল ভাষা ব্যবহার করতে হবে। প্রাঞ্জল ভাষা এই জন্য ব্যবহার করতে হবে, ভাষার উপরে নির্ভর করে তোমার আগ্রহ অন্য পাঠকের পড়ার বা ঊর্ধ্বতর কর্তৃপক্ষের এই জন্য যে তো ভাষায় জানা যায় কি প্রতিবেদন, ভাষার মধ্যে সমস্যা বোঝা যায় না, এইলা করা যাবে না। অর্থাৎ এগুলো এমনভাবে উপস্থাপন করতে হবে যে প্রাসঙ্গিকতা, নির্ভুল, ব্যাকরণসম্মত ভাবে প্রতিবেদন উপস্থাপন করতে হবে। এই বিষয়টা তোমরা একটু সচেতন হবা, এবং কিছু কিছু প্রতিবেদন পড়লেই তোমরা বুঝতে পারবে যে আমার প্রতিবেদনটা কেমন করা উচিত। এরপরে আমরা আসি যে উদ্দেশ্যের সাথে সঙ্গতিপূর্ণ, অর্থাৎ যে উদ্দেশ্যে আমি প্রতিবেদন লিখতেছি, তোমাকে বললো যে তুমি থানার ওসি, তোমাকে প্রতিবেদন লিখতে বললো, তোমার উদ্দেশ্য হলো তার অপরাধ বা তার সমস্যার নিরপেক্ষভাবে উপস্থাপন করা। সে যদি দোষী হয় তো সেটা উপস্থাপন করে, যদি নির্দোষ হয় সেটাও উপস্থাপন করা। কিন্তু দেখা যাচ্ছে তুমি সেই বিষয়টা না তুলে আরো অন্যান্য বিষয়ে বক্তব্য দেওয়া শুরু করলে, দেখা যাচ্ছে আমি কিভাবে গেলাম আসলাম বা ওর অবস্থা কেমন, এটা না। আমার উদ্দেশ্য ছিল সে অপরাধী না নিরপরাধ এটা তুলে ধরা, এই বিষয়টাকে প্রাধান্য রেখেই প্রতিবেদন লিখতে হবে। তাহলে দেখা যাচ্ছে যে এই বিষয়টাকে প্রাধান্য রেখেই যদি আমরা প্রতিবেদন উপস্থাপন করি, তাহলে আমাদের উদ্দেশ্য অবশ্যই সফল, উদ্দেশ্য সফল হবে, কোনো ব্যর্থ ঘটবে না ইনশাআল্লাহ। এরপরে আমরা আসি প্রতিবেদন, সাধারণ প্রতিবেদনটা কেমন হবে এই বিষয়গুলো আমরা তুলে ধরবো একে একে। দেখো, সাধারণ প্রতিবেদন আমরা বলছি যে কোনো সাধারণ ব্যক্তি লিখতে পারে। এই প্রতিবেদন, আমি এখন প্রতিবেদনের ফরম্যাটে আসি, কথা না বাড়িয়ে প্রতিবেদনের ফরম্যাটগুলো কেমন হবে এটা তুলে ধরতে যাচ্ছি। দেখো, সাধারণ প্রতিবেদন, দেখো প্রথমত লিখতে হবে প্রতিবেদকের নাম, প্রতিবেদনের বিষয়, কি বিষয় তুমি লিখবা, আর কোন স্থান, এলাকা বা স্থানের নাম উল্লেখ করতে হবে, এবং তারিখ সময় উল্লেখ করতে হবে। এটা এটা যদি পারা যায় যে প্রতিবেদনের তারিখ সময় যদি হয়, তাহলে দেখা যাচ্ছে যে প্রতিবেদনটা তোমাদের ক্লিয়ার হতে হবে। সুতরাং আমরা এই বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার করব। তারপরে দেখা যাচ্ছে যে প্রতিবেদন তুমি ওটা লিখলা, তার প্রতিবেদন তুমি ওটা লিখলা, লেখার পরে দেখা যাচ্ছে যে শিরোনাম থাকবে, সরি একটু ভুল হলো, যে আমার স্লাইডিং এর একটু সমস্যা হচ্ছে, আহ, উদ্দেশ্যের সঙ্গে সম্পর্কপূর্ণ আছে। হ্যাঁ, আমরা সাধারণ প্রতিবেদনের কথা বলছিলাম যে সাধারণ প্রতিবেদনের কাঠামোটা কেমন হবে, এই কাঠামো নিয়ে আলোচনা করতেছি। যে প্রতিবেদকের নাম, শিরোনাম, তারিখ থাকবে। তারপরে দেখো প্রতিবেদন প্রথমত আমরা শিরোনাম দিব, শিরোনাম বলতে হেডলাইন, কি বিষয়ে প্রতিবেদন লিখতেছি। তারপরে দেখো প্রতিবেদন, মূল প্রতিবেদনটাতে কি কি উপস্থাপন করব আমরা। দেখো, মূল প্রতিবেদনে আমরা উপস্থাপন করব যে বিষয়গুলো, সেটা হচ্ছে এখানে দেখো ভূমিকা থাকবে। আমি একটা বিষয়ে, যে বিষয়টাতে আমাদের ভূমিকাটা কি বা কেন, বিষয় ও সমস্যা আলোচনা, ভূমিকাটা যদি কোনো সমস্যা হয় তাই সেই সমস্যার বিষয়ে আলোচনা করতে হবে। তারপরে সমস্যাগুলো কেন হচ্ছে, এর কারণগুলো খুঁজে বের করতে হবে। সমাধানের সুপারিশ থাকবে, এবং কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে প্রতিবেদন লেখা শেষ করতে হবে, এটাই। আর শেষে কিন্তু প্রতিবেদনটা যে তুমি লেখছা, প্রতিবেদক কম, তোমার প্রতিবেদনটা এটা লিখতে হবে, তোমার এটা থাকবে। তাহলে আমরা বুঝলাম যে তারিখ, সময় সব কিছু উল্লেখ করে আমরা প্রতিবেদন লিখব। এরপরে আসলো আমাদের দাপ্তরিক প্রতিবেদন। আমি শুরুতে বলছি, মনে করো যে তুমি একটা দপ্তরে চাকরি করতেছো, সেখানকার তথ্য উপাত্ত নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে তোমাদের দাপ্তরিক প্রতিবেদন লিখতে হতে পারে। তো দাপ্তরিক প্রতিবেদনগুলো হয় কি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অনেক সময়, অধিকাংশ সময় দেখা যাচ্ছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তোমাকে চিঠি লিখতে পারে যে এই বিষয়ে প্রতিবেদন পেশ করো। অথবা মনে করো তুমি, তোমাকে বললো যে তুমি অমুক ক্লাসের স্টুডেন্ট, আমাদের কলেজের লাইব্রেরি সম্পর্কিত প্রতিবেদন পেশ করো, এইভাবে থাকে, যেটা গ্রন্থাগার সম্পর্কিত প্রতিবেদন। তখন প্রিন্সিপাল বা কোনো কর্তৃপক্ষ তোমাকে হয়তো বা একটা চিঠি দিল। এই চিঠিতে কিন্তু আসলে অফিসিয়াল চিঠিগুলোতে একটা স্মারক নম্বর থাকে। স্মারক নম্বর বলতে কি, মনে করো যে চিঠির একটা ধারাবাহিকতা, একটা অফিসিয়াল রেজিস্টার একটা নাম্বার থাকে, ওই নাম্বারটাই হলো স্মারক নম্বর। তো প্রথমত দাপ্তরিক প্রতিবেদন, প্রথমত তুমি তারিখ লিখলা, কয় তারিখে লিখতেছো। আচ্ছা, তারপরে সূত্র, সূত্র বলতে ওই যে স্মারক নম্বর কথা বললাম, যেমন আমি এখানে লিখছি
লাশকর অর্থাৎ লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর, ফোন 225/20, অর্থাৎ 225 নম্বর চিঠি আর 2020 সাল। এই তাহলে এটা একটা সূত্র থাকলো। তারপরে বরাবর অধ্যক্ষ, তুমি তো প্রতিবেদনটা পেশ করবা অধ্যক্ষ বরাবরই, সুতরাং তাকে অ্যাড্রেস করতে হবে। আর ক স্কুল অ্যান্ড কলেজ রংপুর, অর্থাৎ এটা ক স্কুল অ্যান্ড কলেজ রংপুর দেওয়া, ক স্কুল অ্যান্ড কলেজ কলেজের নাম না দেওয়াই ভালো। সুতরাং রংপুরটা আমি দিচ্ছি, এটাও দেওয়া ঠিক না, অর্থাৎ ক স্কুল অ্যান্ড কলেজ খালি লিখলে। তারপরে বিষয়, তুমি কি বিষয়ে প্রতিবেদনটা লিখবে, তাহলে হবে তুমি গ্রন্থাগার সম্পর্কে, তাহলে গ্রন্থাগার সম্পর্কিত প্রতিবেদন। তারপরে দেখা যাচ্ছে যে তুমি এখন বলবা যে জনাব, জনাব লেখার পরে দেখা যাচ্ছে আমরা কিন্তু জনাব বিনীত নিবেদন, এই যে এখানে কিন্তু আবেদনপত্র লিখি, এটা কিন্তু আবেদনপত্র না, দাপ্তরিক প্রতিবেদন, অর্থাৎ তাদেরকেই তুমি জানাচ্ছ কিন্তু যে তোমার কাছে তারা, তুমি তাদের কাছে প্রেরণ করছো, তুমি তো আবেদন করতেছো না এখানে। সুতরাং এখানে তোমার অ্যাড্রেসটা এইভাবে, জনাব আপনার প্রেরিত চিঠি স্মারক নম্বর এত মোতাবেক আপনার সদয়বতির জন্য ক স্কুল অ্যান্ড কলেজের গ্রন্থাগার সম্পর্কিত প্রতিবেদন পেশ করছি। তারপর এইভাবে প্রতিবেদন পেশ করা হলো। তারপর তুমি বলবা জনাব, এখানে ড্যাশ ডে দেওয়া আছে, এখন তোমরা কয়েকটা প্রতিবেদন দেখে বুঝতে পারবা। মনে করে লিখতে হচ্ছে জনাব ক স্কুল অ্যান্ড কলেজ অমুক এলাকার একটা জনপ্রিয় প্রতিষ্ঠান, এত সালে প্রতিষ্ঠিত হয়েছে, প্রতিষ্ঠার পর থেকে সুনামের সঙ্গে রেজাল্ট হয়ে আসতেছে সব কিছু, কিন্তু দেখা যাচ্ছে যে তার এত সালে প্রতিষ্ঠা হওয়ার পর একটা লাইব্রেরি প্রতিষ্ঠা হয়েছে, তারপর লাইব্রেরি সমস্যার এখন কি সমস্যা, এটা কিভাবে সমাধান করা যায়, কোন বিষয়গুলো সুপারিশ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা যায়, এই বিষয়গুলো যখন তোমরা তুলে ধরবে তখন একটা সুন্দর প্রতিবেদন তৈরি হবে। শেষে প্রতিবেদক লিখে প্রতিবেদক খ বলতে কি প্রতিবেদকের নাম লিখতে হবে। এটাই হলো দাপ্তরিক প্রতিবেদন। এরপরে আসি আমরা সংবাদ প্রতিবেদন। এই সংবাদ প্রতিবেদন এর ফরম্যাটটা কেমন হবে? সংবাদ প্রতিবেদন ফরম্যাট আমরা লিখব প্রথমত শিরোনাম নেওয়ার পরে দেখা যাচ্ছে যে নিজস্ব প্রতিবেদক রংপুর 20 জুলাই 2020, অর্থাৎ এখানে তুমি নিজস্ব প্রতিবেদক, আমরা পত্রিকাগুলোতে দেখবা যে এরকম একটা নিজস্ব প্রতিবেদক দিয়ে লেখা থাকে। সুতরাং তারপরে তোমরা মূল প্রতিবেদনটা কেমন হবে এটা আমি এখানে দিচ্ছি এইভাবে, যে মূল প্রতিবেদনটা তোমাদের যে বিষয়গুলো উল্লেখ করতে ভূমিকা থাকবে, তারপরে বিষয় সম্পর্কে আলোচনা থাকবে, সমস্যার কারণ, সমাধানের সুপারিশ, কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ, এই বিষয়গুলো থাকতে হবে। এখন এখানে একটা কথা বলে রাখি যে প্রতিবেদন লিখবা, এখন প্রতিবেদন তুমি যদি সাংবাদিক হও, সাংবাদিকটা সেটা রংপুরের স্থানীয় হতে পারো, তুমি জাতীয় পর্যায়ে হতে পারো। এখন মনে করো যে রংপুরে একটা ভয়াবহ সড়ক দুর্ঘটনা হলো, এটাই তুমি পত্রিকায় লিখবা। এখন দুর্ঘটনা হয়ে গেছে মনে করো যে সিউবাজারে, এখন যদি রংপুরের স্থানীয় পত্রিকা হয় তাহলে ওখানে লিখতে হবে যে সিউবাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। আচ্ছা, আর যদি জাতীয় পত্রিকা হয় তখন কিন্তু সিউবাজার বলা যাবে না, তখন বলতে হবে রংপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। কারণ চট্টগ্রামের লোক জানে না সিউবাজার কোথায়, সিলেটের লোক জানে না সিউবাজার কোথায়, খুলনার লোক জানে না সিউবাজার কোথায়। সুতরাং আমরা যখন লিখবো তখন বলবো যে রংপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, জাতীয় পত্রিকার জন্য। আর স্থানীয় পত্রিকা যেমন মনে করে যুগের আলো আছে, এই পত্রিকাগুলো যদি হয় তখন কিন্তু আমাদেরকে বলতে হবে সিউবাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, কারণ সিউবাজার রংপুরের লোক জানে কোথায়। সুতরাং এইভাবে ভয়াবহ সড়ক দুর্ঘটনা একটা শিরোনাম থাকলো আকর্ষণীয়, অর্থাৎ এই শিরোনামটা হয়তো অনেক সময় দেখা যায় পত্রিকার পাতা খুললে আমরা আগে শিরোনামটা দেখি, এই শিরোনাম দেখেই কিন্তু আমরা নিউজটা পড়ি। সুতরাং মানে সাংবাদিকের উদ্দেশ্য থাকবে যে নিউজের মধ্যে ঢোকানো, এমনভাবে ঢুকাতে হবে যে ওরা কিন্তু পত্রিকার নিউজটা পড়তে গেলেই নিউজটা দেখলেই তোমাদের ভিতরে পড়ার ইচ্ছা হবে। সুতরাং এরকম একটা শিরোনাম হতে হবে যে রংপুর শহরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বা রংপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত 5, আহত 50, এই দিয়ে শুরু হলো, নিজস্ব প্রতিবেদন লেখা থাকলো। তারপর তোমরা তারপরে লেখা শুরু করা, রংপুর শহরের অদূরে সিউবাজার নামক এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়, দুর্ঘটনাস্থলে 3 জন প্রাণ হারায়, অপর 2 জনকে রংপুরের মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর ডাক্তার মৃত বলে ঘোষণা করে। আহতদের মধ্যে 15 জনের অবস্থা
গুরুতর। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় যে ঢাকা থেকে ছেড়ে আসা ঠাকুরগামী নৈশ কোচ, একটা নাম্বার দিবা এত এত। অপরদিকে দিনাজপুর থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী নৈশ কোচ, নাম্বার এত। মুখস্থ মানে নাম্বারটা দিতে হবে, এত, এই নাম্বারগুলো থাকতে হবে। মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষ কবলিত হওয়ার ফলে আশেপাশের লোকজন উদ্ধারের জন্য ছুটে আসে। খবর পেয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও সেখানে যায়। আর ড্রাইভার দুজনেই পলাতক। এইভাবে তুলে ধরলে সবকিছু মানে পত্রিকার বিষয়গুলো আসার পর এখন পরবর্তীতে এই যে সুপারিশ এবং দৃষ্টি আকর্ষণ, এটা এইভাবে হবে যে রংপুর শহরে সড়ক দুর্ঘটনা সংঘটিত হলো এমন নয়। পত্রিকার পাতা খুললে প্রতিদিন এরকম অহরহ সড়ক দুর্ঘটনার চিত্র আমরা দেখতে পাই। এসব সড়ক দুর্ঘটনার কারণ অনুসন্ধান করলে দেখা যায় যে ড্রাইভারদের অনিয়ন্ত্রিত যানবাহন, অদক্ষ ড্রাইভারদের দ্বারা দূরপাল্লার যানবাহন পরিচালনা, সরকারের সুনির্দিষ্ট নিয়ন্ত্রণের অভাব। এ ব্যাপারে যদি সরকার সুনির্দিষ্টভাবে নিয়ন্ত্রণ গ্রহণ করে দক্ষ ড্রাইভারদের দ্বারাই যদি দূরপাল্লার যানবাহন পরিচালনা করা যায়, আর সরকার যদি মানে ড্রাইভারদেরকে যদি আধুনিক শিক্ষায় আরও প্রশিক্ষিত করা যায়, তাহলে এরকম ছোটোখাটো অনেক সড়ক দুর্ঘটনা এড়িয়ে চলা সম্ভব বলে আমার বিশ্বাস। এইভাবে অর্থাৎ ফিনিশিংটা হতে হবে অত্যন্ত সুন্দর এবং আকর্ষণীয়। আরও তোমরা যদি বেশ কিছু প্রতিবেদন পড়ো, আমার মনে হয় তোমরা আরও সুন্দর করে তোমরা সুপারিশ, সমাধান এগুলা লিখতে পারবা। আমি আশা করি তোমরা এই ফরম্যাটগুলো দেখতে পাচ্ছ। তারপরে বইয়ে দেখবা, বইয়ে বিভিন্ন ধরনের আছে, বই বিভিন্ন এক এক বই এক এক রকম ফরম্যাট। সুতরাং এই ফরম্যাট মূল কাঠামোগুলো যাতে ঠিক থাকে, এইটা সামনে রেখে তোমরা এই প্রতিবেদন লেখার প্রস্তুতি গ্রহণ করবো। আর প্রতিবেদন নাম্বার এগুলোতে অনেক আসে, একটা প্রতিবেদন ঠিক হলে 10-এর মধ্যে 8, 9 এবং 10-এর মধ্যে 10ও দেওয়া হয়। এটা তোমরা যদি এক্সামিনের মন জয় করতে পারো, তাহলে আমার মনে হয় যে এই প্রতিবেদন তোমাদের ভালো হবে। আর তোমরা মনে করো যে তোমাদের বইয়ে যে প্রতিবেদনগুলো আছে এটা নিয়মিত দেখবা, আমার মনে হয় এই প্রতিবেদনটা তোমাদের এরপরে ইজি হবে। তোমরা এটা স্বাভাবিকভাবে নিবা। আর আমরা এই করোনার মধ্যে যেভাবে পড়াশোনা চালিয়ে যাচ্ছি, তোমরা কীভাবে চালিয়ে যাচ্ছ জানি না, তবে সময়গুলো কাজে লাগাবা। আর কোনো সমস্যা থাকলে আমার তো নাম্বার দেওয়া আছে, না হলে হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি নক করো, কিংবা তোমরা যদি নিচে কমেন্ট বক্সে প্রশ্ন করো, তাহলে আমরা অবশ্যই সে প্রশ্নের জবাব দিব। অনেক সময় দেখা হয়তো বা আজকে বা কালকে পরবর্তীতে হতে পারে, তোমাদের নাম্বার দিলে আমি ওই নাম্বারে যোগাযোগ করে তোমাদেরকে বোঝাতে দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা সুস্থ থাকবে, এর মধ্যে পরবর্তী ক্লাস পর্যন্ত ভালো থাকো, সব সময় ভালো থাকো, তোমাদের ফ্যামিলি ভালো থাক, সবাই ভালো থাক, আমরাও ভালো থাকি, দোয়া করো তোমরা। এই প্রত্যাশা রেখে আজকের ক্লাস আমি এখানে শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে।